শুভ সন্ধ্যা friends. Am I audible? Am I audible? Am I visible? Am I audible? Am I visible? আচ্ছা, আমি শুরু করছি। আমি জানি না আমি এখনো অডিবল বা ভিজিবল কিনা, জানি না, বাট আমি শুরু করছি। আমি একটু পরে আবার টেস্ট করে দেখব যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা। আজকে মূলত আলোচনা করব সুভাষচন্দ্রের লেখা, তখন তিনি নেতাজি হননি, ভিয়েনায় বসে যে বইটা লিখেছিলেন ইন্ডিয়ান স্ট্রাগল, সেই বইটার কন্টেন্ট নিয়ে একটু কথা বলবো, আর সে বইটা লেখার প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলবো। ইন্ডিয়ান স্ট্রাগল, আবার একবার দেখে নিই। আমি জানি না whether আচ্ছা, আমি শুরু করছি। ইন্ডিয়ান স্ট্রাগল বইটা আমি পরে কোথায় কি পাওয়া যাবে কি পরে বলবো। আমি ইন্ডিয়ান স্ট্রাগল নিয়ে বলার আগে একটু আজকের যে গোটা পৃথিবীর কাছে যে প্রবলেমটা, যেটা পার্সিয়ান গালফ ক্রাইসিস, এটা নিয়ে একটু বলে আমি এগিয়ে যাব। পার্সিয়ান গালফ ক্রাইসিসটা কিন্তু এই মুহূর্তে কিন্তু মোটামুটি একটা পৃথিবীর সব দেশের কাছেই একটা সমস্যা। এই যে গ্লোবাল প্রবলেম, এই প্রবলেমের র্যামিফিকেশন হয়ে গেছে, ওটা পৃথিবী বিইং অ্যাফেক্টেড ইকোনমিক্যালি অ্যাটলিস্ট। ডাইরেক্টলি মিলিটারি রিজনাল সব পাওয়ার্সগুলোই ইনভলভড হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে ইরানের তো ক্ষতি হচ্ছেই, কারণ হোয়াট এভার টেকনোলজিতে, ওয়ার টেকনোলজিতে ইসরায়েল এবং ইউএসএ অনেক সুপিরিয়র। শুধু ইউএস এর একটাই প্রবলেম হচ্ছে, এখনো পর্যন্ত তারা ইরানের ল্যান্ডে তাদের বাহিনীকে প্রবেশ করাতে পারেনি, যা কিছু করছে নেভাল ফোর্স থেকে এবং এয়ার ফোর্স থেকে। আর ল্যান্ডে ফোর্স না নামালে, হ্যালো, হ্যাঁ, 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 পরে 1 ঘন্টা পরে কথা বলবো, 1 ঘন্টা পরে কথা বলবো। হুম, yes, I am visible. Persian Gulf crisis. Am I audible?
Very delayed transmission. Yes, yes. Very delayed transmission. Very sorry. আমি ওটা গরম আছে এখন 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 এই ওটা গরম আছে এখানে চেপে না এখন ঢুকিও না ফ্রিজে বাইরে রাখো বাইরে রাখো আচ্ছা এটা এই বইটা হ্যাঁ সরি আমি যেটা ক্রাইসিস নিয়ে বলছিলাম যেটা আমাদের পার্সিয়ান গালফ ক্রাইসিস আমেরিকার যে প্রবলেমটা হয়েছে আমেরিকা ইজ নট সিওর আমেরিকা প্রথম চিন্তা করেছিল যে খুব অল্প সময়ের মধ্যে যুদ্ধটা শেষ করতে পারবে তা কিন্তু হয়নি এবং এখানে জিততে গেলে আমেরিকাকে অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হবে এবং যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে এইটা ভয় পেয়ে গেছে আমেরিকা ওরা একটা জিনিস কারণ আমেরিকাকে মূর্খ মনে করার কোনো কারণ নেই তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক মেমোরি যথেষ্ট স্ট্রং ওরা একটা জিনিস ভয় পাচ্ছে এটা কি ভিয়েতনামের মতো তাদের প্রবলেম হবে বা আফগানিস্তানের মতো একটা প্রবলেম হবে আর দে বিং এন্ট্যাঙ্গেলড ফর এ লং ড্রন প্রসেস এবং আলটিমেটলি যদি যেতে তাদেরকে তো আবার ফিরে যেতে হবে রিট্রিট করতে হবে এই একটা প্রবলেম নাম্বার টু ওদের মিড টার্ম ইলেকশন আছে সেই মিড টার্ম ইলেকশনে ওদের জনগণকে ফেস করতে হবে ইউএসএ ইজ নট রাশিয়া ইউএসএ ইজ নট চায়না চায়নার যে ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট স্ট্রাকচার রাশিয়াও প্র্যাকটিক্যালি তাই সেখানে পাবলিকের চিন্তাভাবনা অত বেশি তাদের রুলারদের চিন্তা করতে হয় না কিন্তু ইউএসএর ক্ষেত্রে তাকে তাদের রুলিং পার্টিকে ইলেকশন ফেস করতে হবে লং রান হয়ে গেলেই এবং যদি আমেরিকান সোলজার্সরা মারা যায় যুদ্ধক্ষেত্রে আইদার অন ল্যান্ড অর অন ওশন অর প্লেন হোয়াট এভার এয়ারফোর্স কৈফিয়ত দিতে হবে কিন্তু সুতরাং এইখানটা কিন্তু হোয়াইট হাউসের একটা ভয়ের কারণ আর কি হতে চলেছে এটা কিন্তু খুবই আনসার্টেন ইউএসএ দিন কয়েক আগে পরশুই বলেছিল তাদের টার্গেট হচ্ছে রেজিম চেঞ্জ বাট এখন দেখছি আজকে বলছে না রেজিম চেঞ্জ আমাদের টার্গেট নয় আগে বলেছিল নিউক্লিয়ার সাইটস আমাদের টার্গেট টু ডিস্ট্রয় দ্য নিউক্লিয়ার সাইটস নিউক্স আজ বলছে না তেলটা আমার টার্গেট এই যে বিভিন্ন ওয়াশিংটনের বিভিন্ন হেডসের বিভিন্ন টপ হেডসের বিভিন্ন মুখে বিভিন্ন কথা এটা কি ওদের স্ট্র্যাটেজি না টু কনফিউজ দ্য এনিমি অ্যান্ড দি ওয়ার্ল্ড ওপিনিয়ন কোনটা হোয়াট এভার ইউএসএ এবং ইসরায়েল কেউই নট ইন এ কমফোর্টেবল পজিশন এবং ইন্ডিয়ারও যেহেতু সাপ্লাই লাইন্স ফ্রম দ্যাট এরিয়া বিং ইন্টারাপ্টেড আমাদেরও ভারতবর্ষের কিন্তু এই পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বাড়তে এবং ক্রাইসিস আসতে বাধ্য এই মুহূর্তে কিছু বিরোধী দল চিৎকার চেঁচামেচি করছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ভারতবর্ষের রুলিং পলিটিক্যাল পার্টি ওয়েস্ট এশিয়াতে মারদাঙ্গা তৈরি করতে যায়নি আর কিছু সকল ইন্টেলেকচুয়ালস ভারতবর্ষে চিৎকার করে যে বিজেপি একটা দাঙ্গাবাজ দল একটা কমিউনাল পার্টি অশান্তি সৃষ্টি করে ভাই ওয়েস্ট এশিয়াতে কোথাও আরএসএস নেই হিন্দু মহাসভা নেই সাভারকার নেই বিজেপি নেই মিথ্যে কথা বলে জনগণকে কনফিউজ করানো মানে হয় না
এনিওয়ে ইন দিস ওয়ার্ল্ড ক্রাইসিস আমাদের জনগণকে থাকতে হবে ইউনাইটেড, একটা ওয়াইজ ফ্রেমড ফরেন পলিসি আমাদের ফলো করতে হবে, এবং ইন দিস ওয়ার্ল্ড ক্রাইসিস, গালফ ক্রাইসিস, আমাদের মাইন্ডে একটা স্যাক্রিফাইস করার, জাতির জন্য স্যাক্রিফাইস করার একটা ইচ্ছে থাকতে হবে। পৃথিবীর সব দেশের, যে কোনো দেশের ন্যাশনালিস্ট পিপল, জাতীয়তাবাদী জনগণ দেশের ক্রাইসিসে স্যাক্রিফাইস করে। দে ডু নট ডিস্টার্ব দ্য গভর্নমেন্ট। এবার আসছি আমি বইয়ের ক্ষেত্রে। ইন্ডিয়ান স্ট্রাগল। ইন্ডিয়ান স্ট্রাগলটা সুভাষচন্দ্র বার্মায় দুটো জেলে দীর্ঘদিন বন্দী ছিলেন। সেই অবস্থা তার নিজের যে পলিটিক্যাল মেন্টর, পলিটিক্যাল গুরু দেশবন্ধু মিস্টেরিয়াসলি মারা গেলেন দার্জিলিংয়ে, এবং তার জেলখানায় শরীর খুব খারাপ হয়েছিল, তার লাংসে প্রবলেম, খুব সম্ভবত টিউবারকুলোসিস, খুবই অসুস্থ, তার প্রচণ্ড ওয়েট লস হয়েছিল, এবং ব্রিটিশ বাধ্য হয়ে ভয় পেয়ে তাকে রিলিজ করেছিল। কিন্তু শর্ত ছিল তার ভারতে থাকা চলবে না, তার পানিশমেন্ট ছিল এক্সাইল টু ইউরোপ, ইংল্যান্ডেও যাওয়া যাবে না, ইংল্যান্ডেও যাওয়া যাবে না। এই ইংল্যান্ডে যাওয়া যাবে না, এবং এই শর্তে, শুধু তাই নয়, জেলখানা থেকে বেরিয়ে তিনি বেঙ্গলেও আসতে পারবেন না। জেলখানা থেকে বেরিয়ে সোজা তাকে বোম্বে থেকে জাহাজ ধরে ইউরোপের দিকে যেতে হবে। তাই করতে হয়েছিল। 1933 23শে ফেব্রুয়ারি তিনি বোম্বে থেকে জাহাজে টুয়ার্ডস ইউরোপ যাত্রা শুরু করলেন। বিশেষ পরিচিত দু একজন ছাড়া পুলিশ আর কাউকেই সেদিন সুভাষের সঙ্গে দেখা করতে দিল না বোম্বের জাহাজ ঘাটে। বন্ধ অ্যাম্বুলেন্স করে জেটিতে এনে স্ট্রেচারে করে সোজা তাকে তুলে দেওয়া হলো ইতালিয়ান জাহাজ গঙ্গার অভ্যন্তরে। ইটালি হয়ে উনি গেলেন ইউরোপে। এবার উনি ওখানে তো এক্সাইল্ড, হ্যাঁ, এক্সাইল্ড 33, 34, 35, 36 এক্সাইল্ড। উনি রাশিয়া যেতে পারবেন না, ইংল্যান্ডে যেতে পারবেন না, ইউরোপের মাত্র কয়েকটা দেশে উনি ঘোরাফেরা করতে পারবেন। এবং উনি ছিলেন ভিয়েনাতে স্বাস্থ্য উদ্ধারের জন্য। এইখানেই তখন অসুস্থ অবস্থায় ছিলেন বিঠল ভাই প্যাটেল, এবং তার সঙ্গে যৌথভাবে সেই বিঠল ভাই প্যাটেল এবং সুভাষের যে প্রেস স্টেটমেন্ট, যেটা গান্ধীজির দ্য ওয়ে অফ মুভমেন্টসের বিরুদ্ধে ক্রিটিসিজম, এই যৌথ বিবৃতিতে এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে গান্ধীজির যেভাবে পলিটিক্যাল মুভমেন্টস করছেন সে তাতে দেশের স্বাধীনতার কোনো সাহায্য আসবে না। এটা প্যাটেল বোস এটা বিবৃতি। এবং তারপরের বড় কাজটা একটা অনেক কাজ, তার কারণ ইউরোপে এই যে এক্সাইল্ড হয়ে আছেন স্বাস্থ্যোদ্ধার করার জন্যে, তার মেডিকেল ট্রিটমেন্ট চলছে, অ্যাট দি সেম টাইম তিনি কোনো দিন কিন্তু রেস্ট নেননি। তিনি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ঘুরে বেরিয়েছেন, টু সি দেয়ার ফ্যাক্টরিজ, টু দেয়ার এগ্রো বেল্টস, ল্যাবরেটরিজ, লাইব্রেরিজ, এডুকেশন ইনস্টিটিউশনস, দেখার চেষ্টা করছেন কিভাবে ইউরোপ কিভাবে উন্নতি করছে, হাউ দে আর ডেভেলপিং, মানে এই জ্ঞানটা তার কাজে লাগবে। এবং সেই সঙ্গে পিপলস কন্ট্যাক্ট তৈরি করছেন, বিভিন্ন ফোরাম তৈরি করছেন। এ ম্যান টু ম্যান কন্ট্যাক্ট আলটিমেটলি ইজ কনভার্টেড টু ইন বিটুইন টু ইন্টারন্যাশনাল প্লেনে রিলেশনস ডেভেলপ করে।
এই ম্যান টু ম্যান কন্ট্যাক্টস আলটিমেটলি ডেভেলপ করে একটা ইন্টারন্যাশনাল রিলেশনস, এটা পরবর্তীকালে যখন উনি 41-এ যখন গেলেন ইউরোপে, তার পরবর্তীকালের নেটওয়ার্ক অ্যাক্টিভিটিজ তৈরি হলো ব্রিটিশের এগেনস্টে যুদ্ধের ওয়ার, সেকেন্ড গ্রেট ওয়ারের সময়, এটা তার এই সময়কার যে কন্ট্যাক্টসগুলো ছিল সেইগুলো তাকে হেল্প করেছিল। এবং উনি এবারের এই অবস্থানকালেই কিন্তু বুঝে যাচ্ছেন যে ইউরোপ ইজ মুভিং টুয়ার্ডস দ্য সেকেন্ড গ্রেট ওয়ার। সেভাবেই তিনি কন্ট্যাক্টসগুলো ইটালি, জার্মানি এবং অন্যান্য কান্ট্রিগুলোর সঙ্গে বিভিন্ন টপ লেভেলের মানুষদের সঙ্গে যোগাযোগগুলো স্থাপন করেছিলেন। আরেকটা জিনিস যেটা ছিল, উনি একটা বই লেখার চিন্তা করেছিলেন, এবং বইটার ওনার বই লেখার চিন্তাটা এরকম, ব্রিটিশের একটা কোম্পানি, বুক পাবলিশিং কোম্পানি ওনার কাছে প্রস্তাব দিয়েছিল যে আপনি একটা বই লিখুন, এই বইটা আমরা পাবলিশ করব এবং আপনার লেখা বই ইংল্যান্ড আমেরিকাতে খুব বিক্রি হবে। সেই জন্যই উনি বইটা লেখা শুরু করেছিলেন। বইটার নাম ইন্ডিয়ান স্ট্রাগল। এবং বইটা হচ্ছে ওনার 1920 to 34 এই সময়কার ওনার ডিরেক্ট ইনভলভমেন্ট এবং পলিটিক্যাল অ্যাক্টিভ মুভমেন্টস ইন ইন্ডিয়া এর উপর লেখা ইন্ডিয়ান স্ট্রাগল এই বইটা। এই বইটা ওনাকে লেখার সময় কিন্তু সবটাই লিখতে হয়েছে ফ্রম মেমোরি। উনি কোনো লাইব্রেরির কোনো আর্কাইভসের কোনো হেল্প পাননি, কারণ ভিয়েনাতে ইংল্যান্ডে যেমন ভারতবর্ষ রিলেটেড প্রচুর ভলিউমস পাওয়া যায়, ভিয়েনাতে ইন্ডিয়া রিলেটেড ভলিউমস বেশি পাওয়া যায় না, এবং সবটাই লিখতে হয়েছে ফ্রম মেমোরি। এবং ব্রিটিশ কোম্পানিরা খুব অল্প সময় দিয়েছিল বইটা কমপ্লিট করার জন্য, মাত্র কয়েক মাস, এবং এটা ম্যানুস্ক্রিপ্টটা তৈরি হয়ে গেছিল। এবং তারপরে উনি চিন্তা করলেন যে কাকে দিয়ে, একজন বিখ্যাত ব্যক্তিকে দিয়ে বইটার ফরওয়ার্ডিং লিখতে পারলে বইটা ভালো বিক্রি হবে, লোকের অ্যাট্রাকশন আসবে, অ্যাটেনশন ড্র করবে। সেই চিন্তাতে উনি অ্যাপ্রোচ করেছিলেন কবিগুরুকে, যে কাকে দিয়ে লেখা যায়, গিয়ে করতে পারেন, কবিগুরু লিখলে ভালো হয়, সেই চিন্তাও মাথার মধ্যে ছিল। কবিগুরুকে যে চিঠিটা লিখেছিলেন সেই চিঠিটা একটু পড়ে শোনাবো। তারপরে আমি বইয়ের টেক্সটে চলে যাব। হ্যাঁ, এই জায়গাটা আমি কবিগুরুকে যে চিঠিটা লিখেছিলেন সেই চিঠিটার একটু পড়ে শোনাবো। এই একটু এটা বাংলা করা হয়েছে, বাংলাটা পড়ে শোনাবো। লিখছেন, 3 আগস্ট 1934। পরম শ্রদ্ধাস্পদেষু, একটা বিশেষ কারণে আপনাকে বিরক্ত করিতেছি, আশা করি তর্জমা আমায় ক্ষমা করিবেন। এটা কিন্তু ইংরেজির বাংলা অনুবাদ, যেটা ইংরেজিতে এসেছিল। লন্ডনের জনৈক প্রকাশকের অনুরোধে আমি এখন একটি পুস্তক লিখিতেছি। পুস্তকের বিষয় দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1920 to 34। প্রকাশকের নাম হুইসার্ড অ্যান্ড কোম্পানি, 9 জন স্ট্রিট, অ্যাডেলফি, লন্ডন, WC2। আগস্ট মাসের মধ্যেই আমার লেখা শেষ হইবে এবং অক্টোবরের মধ্যে এই বই প্রকাশিত হইবে। যে সময়ে জয়েন্ট সিলেক্ট কমিটির রিপোর্ট সাধারণের অবগতির জন্য প্রকাশিত হইবে, ঠিক সেই সময় আমার এই বইটিও প্রকাশিত হইবে। পুস্তকের গোড়ায় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড শীর্ষক একটি অধ্যায় থাকিবে। প্রকাশকের আশা যে ইংল্যান্ডে এবং আমেরিকায় খুব বেশি বিক্রি হইবে এবং তাহারা জার্মান ও ফরাসি অনুবাদেরও চেষ্টা করিতেছেন। আমি এখন চাই কোনো বিশিষ্ট ইংরেজি লেখকের কাছ থেকে আমার পুস্তকের জন্য সূচনা বা ফরওয়ার্ড। আমি নিজে খুব সুখী বা সন্তুষ্ট হইব যদি
বার্নার্ড শয়ের লেখনী হইতে কয়েকটি ছত্র পাই। এ বিষয়ে হয়তো আপনি সাহায্য করিতে পারিবেন। আপনি যদি বার্নার্ড শ মহাশয়কে এ বিষয়ে লিখিতে পারেন, তাহলে বড় উপকৃত হইব। তবে আপনি যদি কোনো কারণে কোনো সংকোচ বা অনিচ্ছা বোধ করেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করিতে চাই না। আপনি যদি লেখা স্থির করেন, তাহলে এমনভাবে অনুগ্রহ করিয়া লিখিবেন যাহাতে প্রকৃতপক্ষে কিছু কাজ হয়। কেবল আমার অনুরোধ রক্ষার জন্য লিখিয়া কোনো লাভ নেই। আমি যখন ইউরোপে আসি, আপনি তখন অনুগ্রহ করিয়া রোমারোলা মহাশয়কে আমার সম্বন্ধে পরিচয়পত্র দিয়াছিলেন, কিন্তু সে পরিচয়পত্র যেন অনুরোধ রক্ষার জন্য লেখা, সুতরাং সে পত্র আমি সদ্ব্যবহার করিতে পারি নাই, এবং নিজেই রোমারোলার সঙ্গে রোনাল্ড মহাশয়ের সহিত পত্র ব্যবহার করিয়া এবং তাহার বার্নার্ডস করি। বার্নার্ডস মহাশয় আমার সম্বন্ধে কিছুই জানেন না, সুতরাং তাহাকে ভালো করিয়া লেখা দরকার। আমি ভরসা করি যে আমার পুস্তকের আদর হইবে, কারণ প্রকাশক মহাশয় আমার সহিত অ্যাডভান্স কন্ট্রাক্ট করিয়াছেন এবং রয়্যালটির টাকা লইয়া আমি লেখা আরম্ভ করিয়াছি। বার্নার্ডস ব্যতীত আর একজনের কাজ হইতে ফরওয়ার্ড পাইলেও কাজ হইতে পারে, তিনি H.G. ওয়েলস। রোল্যান্ড মহাশয়ের কথাও আমার মনে হইয়াছিল, তিনি প্রচণ্ড রকমের গান্ধী ভক্ত, অথচ আমি তাহা নহি। তাহাকে আমি একথা জানাইয়াছি, সুতরাং রোল্যান্ড মহাশয় যে আমার পুস্তকের সূচনা লিখিতে রাজি হইবেন, সে আশা করিতে পারি না। বার্নার্ডস বা ওয়েলস মহাশয় মহাত্মাজির সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করেন, তাহারা অন্ধ ভক্ত নন, সুতরাং তাহারা হয়তো রাজি হইতে পারেন। আপনার কথাও আমার মনে হইয়াছিল, কিন্তু আমি জানি না আপনি রাজনীতি বিষয়ক পুস্তকের জন্য কিছু লিখিতে ইচ্ছুক হইবেন কিনা। তদ্ব্যতীত আপনি নিজে সম্প্রতি মহাত্মাজির অন্ধভক্ত হইয়া পড়িয়াছেন। অন্ততপক্ষে আপনার লেখা পাঠ করিলে সেরূপ ধারণা মানুষ স্বভাবত পোষণ করিতে পারে। এরূপ অবস্থায় মহাত্মাজির সমালোচনা আপনি বরদাস্ত করিতে পারিবেন কিনা আমি জানি না। আমার পুস্তকটি হইবে an objective study of the Indian movement from the standpoint of an Indian rationalist. বার্নার্ডস মহাশয়ের ঠিকানা উনি দিলেন, হ্যাঁ, তারপর আবার একটা নোট দিলেন, আমার ব্যক্তিগত মতামত আমি শেষ অধ্যায়ে লিখিব। এই অধ্যায়ে ভারতের ভবিষ্যতে আন্দোলন কি আকার ও রূপ ধারণ করিবে, এই বিষয়ে আমার মত ও ধারণা প্রকাশ করিব। এইবার সই করলেন। দেখুন, এই যে কবিগুরুকে একটা চিঠি দিলেন, কি দুঃসাহস দেখুন, মনের কথা একদম অকপটে সমস্ত বললেন, অকপটে, এবং কোনো রকম সংকোচ নেই। দুজন যে দুই মতের, দুই জগতের, দুই চিন্তাভাবনার, এবং কোথায় কোথায় ডিফারেন্স পরিষ্কার বলে দিলেন, একদম কোনো সংকোচ নেই, কোনো রাগঢাক নেই। এই যে অর্থাৎ রিলেশনটা কোন গভীরে হলে এত অকপটে সব কথা বলা যায়। হ্যাঁ, এবার আসছি আমি। এবার দেখুন, বইটা তো বেরিয়ে গেল, বইটা বেরিয়ে গেল, কিন্তু বইটা বেরোনোর সঙ্গে সঙ্গে ভারতবর্ষে ব্যান্ড হয়ে গেল। ইন্ডিয়াতে এবং ইংল্যান্ডে, অর্থাৎ ব্রিটিশ এম্পায়ারে সর্বত্র, ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র ওটা ব্যান্ড হয়ে গেল। ওই বই ভারতে প্রবেশ করতে পারলো না, ইংল্যান্ডে প্রবেশ করতে পারলো না, ব্রিটিশ কমনওয়েলথের কোনো কান্ট্রিতে প্রবেশ করতে পারলো না। হলো, এইবার দেখুন কি কাণ্ড। অথচ এই ব্রিটিশ গভর্নমেন্ট তার কয়েক মাস আগে নেহরুর বইটা বেরিয়েছিল, তার নাম ডিসকভারি অফ ইন্ডিয়া। নেহরু নাকি ডিসকভারি অফ ইন্ডিয়া করেছেন। যেমন এ আবিষ্কার করেছিল, আমাদের কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, ভাস্কো ডা গামা ইন্ডিয়া আবিষ্কার করেছিল, সেরকম নেহরু ভারত আবিষ্কার করে, ডিসকভারি অফ ইন্ডিয়া।
সেই বইটা যাতে ইন্ডিয়ার ব্যুরোক্রেসিতে সবাই পড়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া সার্কুলার দিয়ে প্রতি অফিসে চিঠি পাঠিয়েছিল। দে প্রমোটেড দ্যাট বুক অফ নেহরু। অন দি কন্ট্রারি, সুভাষচন্দ্র বইকে তারা ব্যান করলো। এই হচ্ছে ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট। সবাই বলে না যে নেতাজিও দেশপ্রেমিক, নেহরুও দেশপ্রেমিক, তো হোয়াই দ্য ডিফারেন্সিয়াল বিহেভিয়ার অফ দ্য ইম্পেরিয়াল ফোর্স ডিফারেন্টলি টু দিস ডিফারেন্ট রাইটার্স? তফাৎটা এখানে। এবার আমি আসছি একটা জায়গাতে। হ্যাঁ, এবার আমি আরো কয়েকটা, এইবার বইটা প্রকাশের পরে মোটামুটি ইউরোপে, ইংল্যান্ডে কিন্তু তার আলোচনা সমালোচনা কিন্তু শুরু হলো। ইট কেম টু দ্য হেডলাইন্স। ব্রিটিশ ইংল্যান্ডের, ইউরোপের বিভিন্ন ম্যাগাজিনসের হেডলাইন্স হয়ে গেল। হ্যাঁ, এইভাবে বিভিন্ন খবরের কাগজে হেডলাইন হলো, এবং বড় বড় সংবাদপত্রের হেডলাইন হয়ে গেল। যেমন যেমন হ্যাঁ, এদিকে ইন্ডিয়াতে আমি শুরু করি। ইন্ডিয়াতে হলো সুভাষচন্দ্র বোসের বুক দ্য ইন্ডিয়ান স্ট্রাগল টু বি পাবলিশড ইন দ্য থার্ড উইক অফ দিস মান্থ, ইন্ডিয়ান পুলিশ অ্যান্ড ইটস ম্যানুস্ক্রিপ্ট ওরা সিজ করলো। এটা এখানে যে একটা কপি এসেছিল, এটাকে ওরা সিজ করলো। এবার আরেকটা জিনিস বেরোলো কোথায়, এগুলো ইন্ডিয়ান পত্রপত্রিকা। এবার আরও ইটালির পত্রপত্রিকা, ইটালিতে একটা কি বেরোলো খবর, সেখানে হচ্ছে সুভাষ বোসেস নিউ ডিল ফর ইন্ডিয়া, হ্যাজ গান্ধী ফেল্ড, ইন্ডিয়ার স্ট্রাগল ফর ফ্রিডম অ্যান্ড মহাত্মাজির লিডারশিপ, ফিউচার অফ কংগ্রেস পার্টি, হোপ অফ লেফট উইঙ্গার ক্যাপচারিং দ্য কংগ্রেস মেশিনারি। আবার ওই ইউরোপে আরেকটা পত্রিকাতে বেরোলো, রোল অফ মহাত্মা, হোয়াই হ্যাজ হি ফেল্ড, মহাত্মাজ ফিউচার অফ কংগ্রেস পার্টিজ, সালভেশন অফ ইন্ডিয়া, কমিউনিজম ইন ইন্ডিয়া, মিস্টার বোস অ্যান্ড পণ্ডিত জওহরলাল। এভাবে বিভিন্ন পত্রপত্রিকায় এগুলো। এবার আরেকটা পত্রিকা যেমন গার্ডিয়ান পত্রিকাতে একটা বেরোলো, সেখানে কি বেরোলো যে ম্যানচেস্টার গার্ডিয়ান পত্রিকায় লিখেছে একজন বামপন্থী ভারতীয় নেতার বই, ভারতীয় রাজনীতি সম্পর্কে এখনো পর্যন্ত, গার্ডিয়ান পত্রিকা, ভারতীয় রাজনীতি সম্পর্কে এখনো পর্যন্ত যত ভারতীয় রাজনৈতিক লিখেছেন তাদের মধ্যে এই বইটি সম্ভবত সর্বাধিক চিত্তাকর্ষক। লাজপত রায়ের প্রজন্মের লেখকরা যা লিখেছিলেন সে সকলের সঙ্গে এই বইটির তুলনা করলেই বোঝা যাবে যে কি দ্রুত ভারতীয় রাজনীতির চিন্তা পূর্ণতা লাভ করিতেছে। বইটির গুরুত্ব অবশ্য বিপুলভাবে বর্ধিত হয়েছে বিশেষ একটি কারণে, কারণ এই গ্রন্থের লেখক ভারতীয় রাজনীতির 3 গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে কনিষ্ঠতম। লেখক বাঙালি, 1920 সালে আইসিএস পাস করার পর জাতীয় কংগ্রেসে যোগ দেবার জন্য 1921 সালে পদত্যাগ করেন। তার প্রথম নেতা এবং একমাত্র হিরো শিয়ার দাস। এভাবে গার্ডিয়ান পত্রিকা লিখল। এবার আমি আরো কিছু পর ডেইলি হেরাল্ড। ডেইলি হেরাল্ড কি লিখলো, এটা ইংরেজিতেই পড়ে দিই। কি লিখছে লেখক সম্বন্ধে, ভেরি কুল, ওয়াইজ, ইমোশনলেস রাইটিং দিস ইজ, ভেরি কুল, wise, emotionless writing this is. Anyway, the writing on political situation of India recently I have read. It is most successful writing. The writer is a strong man
of conviction, but he has nowhere expressed his strong opinion. But nowhere he has expressed his strong opinion. This is not product of one-sided, blind partisan writer. This is not the product of a one-sided, blind partisan writer. This is a product of an extraordinary, strong mind. That mind is deep, thoughtful, creative. This man is yet to be 40 years in age. Such a man is a treasure and ornament for any country. For more than 10 years he has passed in jail. With with broken health he is exiled. With broken health he is exiled. এবার এটা হচ্ছে কে লিখেছে? ডেলি হেরাল্ড। এবার আমি সবগুলো পড়ব না। এইবার এবার 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 দেখুন ইন্ডিয়াতে ওনার কি লিখলো? ব্যান অন সুভাষ বোসেস বুক, প্রহিবিশন অর্ডার, প্রহিবিশন হয়ে গেল। ইন্ডিয়াতে বইটা প্রহিবিটেড হয়ে গেল, ব্যান্ড হয়ে গেল, ব্যান্ড হয়ে গেল। এবার মিস্টার সুভাষ চন্দ্র বোস, why its entry into India is prohibited, questions in commons, মানে কমন সভায় in ইংল্যান্ডে প্রশ্ন উঠছে। স্যার স্যামুয়েল says he is not prepared to take any risk and believes that the book is dangerous. Book is dangerous. এবার আসছি আমি আরেকটা জায়গাতে। ও হ্যাঁ, এইটা পড়ে শোনাতেই হবে। রোমারোলা, রোমারোলাকে উনি বইটা প্রেজেন্ট করলেন, তার মতামতটা দিয়ে আমি বইয়ের কন্টেন্টে চলে যাব। বইয়ের কন্টেন্টে চলে যাব। দেখি রোমারোলা কি বলছে, দেখি দেখি রোমারোলা, রোমারোলা কি বলছে দেখি। দিস বুক ইজ এসেন্সিয়াল টু নো অ্যাবাউট ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া. This book is essential to know about the freedom movement of India. In this book, best qualities of a historian is expressed. In this book, the best qualities of a historian is expressed. Though you are actually involved in political activities, political mentality has not influenced your wisdom. This is a rare quality. Be cured soon. This is needed for good of your country. April 1935. This book is essential, Romarola. This book is essential to know about freedom movement of India. In this book, best qualities of a historian is expressed. Though you are actively involved in political activities, political mentality has not influenced your wisdom. This is a rare quality. Be cured soon. This is needed for good of your country. এরকম অনেক আছে এগুলো। আর আমি এবার ডিরেক্টলি চলে যাচ্ছি আমি বইয়ের কন্টেন্টে। একটা জিনিস বলে রাখি, এই বইটা যখন প্রথম বেরোলো, ন্যাচারালি কিন্তু দুর্ভাগ্য উনি কারো কাছ থেকে ফরওয়ার্ডটা পেলেন না। সেই অবস্থায় শুধু কোম্পানি, যে কোম্পানি বইটা পাঠিয়ে তারাই একটা পাবলিশার্স নোট দিল শুধু। তারপরে সুভাষচন্দ্রের নিজের একটা প্রিফেস আছে। আমি এই বইটার আমি সবাইকে অনুরোধ করব, কারণ আমি কেন এটা পড়ছি বইটা, দেখুন এই টিভির পর্দায় অডিও ভিজুয়াল এখন যুগ এসে গেছে। ওই অনেক তথাকথিত পণ্ডিত লোকেরা যখন
পর্দায় বসে অনেক ডায়লগ দেয় না, নেহরুকে আগে পণ্ডিত বলে, পণ্ডিত নেহরু। তিনি জানি না তিনি পণ্ডিত কোন অ্যাসপেক্টে জানি না আমি, পণ্ডিত। এবং তারা ওই নেহরুর ওই যে বইটা ডিসকভারি অফ ইন্ডিয়া খুব কোট করে, কারণ বইটা পাওয়া যায় ভারতবর্ষের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, এই বইটা লাইব্রেরিতে রাখা আছে। সুভাষচন্দ্র ইন্ডিয়ান স্ট্রাগলটা রাখার মতো অভ্যাসটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এখনও সেই অভ্যাস তৈরি করেনি, সেই বিবেক তাদের জাগ্রত হয়নি। আর এদেশের স্কুল কলেজের ম্যানেজমেন্ট কমিটিরও এই বইটা রাখার এবং পণ্ডিতদেরও, সুধাকথিত স্কলারদের এই বইটা ভালো করে পড়বারও তারা প্রয়োজন বোধ করেনি, থাকলে ওরা বইটা কোট করত। এবার আসছি আমি এই যে বইটা আমার হাতের কাছে, এটা জয়শ্রীর প্রকাশিত। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এই বইটা এরা প্রকাশ করেছে, মানে এবিপি গ্রুপ থ্রো নেতাজি রিসার্চ ব্যুরো। নেতাজি রিসার্চ ব্যুরো যে কোনো বই আমি আপনাদেরকে সাবধানে পড়তে বলবো বা সাবধানে কিনতে বলবো। অনেক মিথ্যে ফর্জ ম্যানুফ্যাকচার ডকুমেন্টস আছে। এবং শিশির বসুর স্পর্ধা কি করে হয়েছিল, উনি এই বইটা বের করার সময় একটা এডিটার্স নোট দিয়েছেন, হাউ হি হ্যাজ গট দ্য ক্যাপাসিটি অ্যান্ড কারেজ টু বি এডিটর অফ দিস বুক। দিস ইজ রিটেন বাই সুভাষচন্দ্র বোস। তার লেখা এডিট করার মতো মুরদটা কি করে ওর হলো? দুঃসাহস, এটা নোংরামি। এবং ওদেরকে বিশ্বাস করবেন, ওরা অনেক বই অনেক ম্যানুফ্যাকচার ডকুমেন্টস ঢুকিয়েছে, মিথ্যে কথা ঢুকিয়েছে টু স্যাটিসফাই দ্য গান্ধী নেহরু ডাইনেস্টি ইন্টারেস্ট। সুতরাং ওদের জয়শ্রী যেটা বের করেছে, জয়শ্রী ওরা কোর্ট থেকে অর্ডার চেয়েছিল যে একমাত্র ওরাই বইগুলো বের করবে। জয়শ্রী একসময় ওদের সেই দাম্ভিকতাকে পায়াঘাত করে তারা বইটা পাবলিশ করেছিল। সেই পাবলিকেশনটা আপনারা পেয়ে যাবেন, কলেজ স্ট্রিটেই পেয়ে যাবেন বিভিন্ন দোকানে, আমি লিখে দেব, অথবা আপনারা আমাজন বা নেট এতে পেয়ে যাবেন, সেগুলো লিখে দেবো। সেগুলো আমি এবার নেই, আমি পেজ নাম্বার 33-তে আসছি। আমি কয়েকটা লাইন পড়ে পড়ে যাব। দি রেনেসা ইন দ্য ওয়েস্টার্ন ইন্ডিয়া, unlike that in northern India, appear more in the form of movement for educational and social reform than as a religious movement. The father of this awakening was Justice M. G. Ranade, who later on found a worthy disciple in Mr. G. K. Gokhale. In 1884, Mr. B. G. Tilak and G. G. Agarkar and Mr. V. S. Apte founded the Deccan Education Society. Soon after, Mr. Gokhale joined the society. Later on, there arose differences between Lokmanya Tilak and Mr. Gokhale. The former was not interested in social reform like the latter, and he belonged to the extremist school of politics, while the latter was one of the outstanding moderate leaders. In 1905, Gokhale founded the Servants of India Society. এভাবে উনি একটা ইন্ট্রোডাকশন পেজে কীভাবে কংগ্রেসের মধ্যে বিভিন্ন গ্রুপস জন্মাচ্ছে এবং বিভিন্ন এক্সট্রিমিস্ট গ্রুপ, মডারেটস গ্রুপসে জন্ম হচ্ছে, এগুলো লিখেছেন। এগুলো আপনারা বিভিন্ন সোর্সে বিভিন্ন লেখার মধ্যে আছে। সুভাষচন্দ্র কোন অ্যাঙ্গেল থেকে এগুলো লিখেছেন, এগুলো একটু দেখে নেবেন। দি লেফট উইং লিডার্স লোকমান্য তিলক অফ পুনা and Sri Aurobindo Ghosh and Mr. B.C. Pal of Bengal wanted to adopt the boycott of British goods as part of the Congress plan, and they were not content with goal of self-government within the British Empire.
British Empire, the right-wing leaders, Sir Firoz Shah Mehta of Bombay, Mr. G.K. Gokhale of Pune, and Mr. later on Sir Surendranath Banerjee of Bengal stood for more moderate policy. এভাবে এই যে এভলভিং সিচুয়েশনগুলো উনি আসছেন। এবং তারপরে about this time a new factor appeared in Indian politics in person of M.K. Gandhi, who had returned to India from South Africa in December 1940 after winning laurels for himself in the passive resistance movement against the South African government. After the Lucknow Congress, an intensive campaign was started by Lokmanya Tilak, Mr. Annie Besant, and M.A. Jinnah for demanding home rule in India. এগুলো পরপর এভলভিং সিচুয়েশনসগুলোকে এগুলো উনি লিখেছেন। এগুলো অন্য অনেকে লেখার মধ্যেই আছে, কিন্তু আপনারা সুভাষচন্দ্র কি অ্যাঙ্গেল লিখছেন এটা আপনাদের পড়ার দরকার। আমি পেজ নাম্বার 43-তে আসছি। আচ্ছা, অ্যাজ এ কাউন্টার ব্লাস্ট টু অল ইন্ডিয়া মুসলিম লীগ, দেখুন পরিষ্কার উনি বলছেন, যখন পার্টিশন অফ বেঙ্গলকে ব্রিটিশ রিটেন করতে পারল না, তখন সে প্ল্যান করলো যে তার একটা পাপেট গ্রুপ দরকার, যারা তার ব্রিটিশ রুলার্সদের ক্রিমিনাল কাজগুলোকে হেল্প করবে। যখন দেখলো কংগ্রেস থেকে সে হেল্পটা এলো না, তখন তারা মুসলিম লীগ তৈরি করলো 1906 সালে ঢাকায়। আমি বহুবার বলেছি এটা। এইবার দেখুন, অ্যাজ এ কাউন্টার ব্লাস্ট টু অল ইন্ডিয়া মুসলিম লীগ, দ্য হিন্দু মহাসভা হ্যাজ কাম ইন টু এক্সিস্টেন্স ফর অ্যাভোড অবজেক্ট অফ প্রোটেক্টিং দ্য রাইটস অফ হিন্দুজ। এ কথাটা শুধু আপনি ক্রোনোলজি দেখেন, কংগ্রেস জন্ম হচ্ছে 1885 বাই দ্য ব্রিটিশ, মুসলিম লীগ তৈরি হচ্ছে ইন দ্য ইয়ার 1906 বাই দ্য ব্রিটিশ নবাব অফ ঢাকা। এবং অ্যাজ এ কাউন্টার ব্লাস্ট, এটা অনেকে লেখার মধ্যে আছে, এটা সিকুমাকু কঙ্গুরা স্বীকার করে না, ওরা শুধু বলে একটা কথা যে হিন্দু মহাসভা ভারতবর্ষের পলিটিক্সকে কমিউনালাইজ করেছে। ভাই, কমিউনাল পলিটিক্স শুরু হয়েছে কবে? হু স্টার্টেড? ইট ওয়াজ বাই মেকিং অফ মুসলিম লীগ 1906। তাহলে আগে অ্যাকশন, মুসলিম লীগ তৈরি হচ্ছে অ্যাকশন, হিন্দু মহাসভা তৈরিটা হচ্ছে রিয়াকশন। কত আরো 10 বছর পরে, আফটার 10 years of the birth of Muslim League, as a reaction, as a counter blast, the All India Muslim League, the Hindu Mahasabha has come into existence for avowed object of protecting the rights of the Hindus. It has influenced support in some parts of India. Among the prominent leaders are Ramananda Chatterjee of Calcutta, editor of the Modern Review, B.S. Munje of Nagpur, Bhai Paramananda of Lahore, N.C. Kelkar of Pune, Pandit Madan Mohan Malviya. Though intimately connected to Congress, also plays an important part in the Hindu Mahasabha. Remember, এই মদন মোহন মালব্য একদম সুভাষচন্দ্রকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। মদন মোহন মালব্য 3 বার অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট অ্যান্ড 3 বার অল ইন্ডিয়া হিন্দু মহাসভা প্রেসিডেন্ট। তাহলে হিন্দু মহাসভা ওয়াজ বর্ন এজ এ কাউন্টার ব্লাস্ট, অ্যাজ এ রিয়াকশন টু দ্য মেকিং অফ মুসলিম লীগ। ওরা বলে না, এটাই হবে আপনাদের উত্তর। এবার আমি আসছি আরেকটা জায়গাতে। এবার উনি উল্লেখ করে গেছেন খিলাফত মুভমেন্টটা, একটু পড়ি। খিলাফত মুভমেন্ট, এই যে সবাই আমাদের ঐতিহাসিকরা বলে না যে খিলাফত মুভমেন্টকে নাকি দেশবন্ধু সাপোর্ট করেছিলেন, সবাই নাকি সাপোর্ট করেছিল, বা ইতিহাসটা হচ্ছে অন্য, সত্যিকার ইতিহাসটা মিথ্যে কথা বলে এরা। খিলাফত মুভমেন্টকে ভারতবর্ষের কেউই, না মদন মোহন মালব্য, না অ্যানি বেসেন্ট, না জিন্না, না লালবাল পাল, তাদের শিষ্যরা কেউ সাপোর্ট করেনি।
না চিত্তরঞ্জন দাস, অল ওয়ার এগেনস্ট খিলাফত মুভমেন্ট। গান্ধীর এই চক্রান্ত, তার একমাত্র সাপোর্টার ছিল মতিলাল নেহরু। একদম সুভাষচন্দ্রের বই থেকে আমি এইখান থেকে পড়ে শোনাচ্ছি। আমি এটা নিয়ে বিস্তৃত লিখেছি অন্য অনেকগুলো আরও ভালো ভালো মানে ডকুমেন্টেড ভলিউমস থেকে। আমার বিচিত্রা বইয়ে এই খিলাফত মুভমেন্টের উপরে একটা বড় চ্যাপ্টার লেখা আছে। শুধু সুভাষচন্দ্রের এই যে শুধু ইন্ডিয়ান স্ট্রাগল নয়, অন্য অনেকগুলো বই থেকে আমি দেখিয়েছি কীভাবে চক্রান্ত করে খিলাফত মুভমেন্টের রেজলিউশনটা পাশ করানো হয়েছিল। আমি ইন্ডিয়ান স্ট্রাগল থেকে একটু পড়ে শোনাই। A special session of the Congress was therefore summoned in Calcutta in September 1920 under the presidency of Lala Lajpat Rai, the well-known Punjab leader. The Gandhi was fully aware that his new policy of opposition to the reformed constitutions would not be accepted by the influential section of the Congress. উনি জানতেন ওর সমস্ত চিন্তাভাবনা, সমস্ত প্ল্যান্সগুলো ভেস্তে যাবে কংগ্রেসে মোটামুটিতে। তাই কি কাণ্ড করে এসছেন? হি হ্যাড দেয়ারফোর স্ট্রেংথেন হিমসেলফ বাই অ্যান অ্যালায়েন্স উইথ দ্য মুসলিম লিডার্স অ্যান্ড অল ইন্ডিয়া খিলাফত কমিটি। আগে থেকে খিলাফত কমিটিকে সঙ্গে নিয়ে এসছেন, তাদের মেম্বারদের নিয়ে এসে হাজির হয়েছেন দল ভারী করার জন্য। ইনফ্যাক্ট হি ওয়াজ সো শিওর অফ হিজ পজিশন in the country that if Congress has rejected his plan of non-violent and non-cooperation, all these resolutions, he could have launched his campaign with the support of the Khilafat organizations. এই খিলাফতি অর্গানাইজেশনগুলোর সাহায্যে তিনি তার মুভমেন্ট, তার প্রোগ্রাম চালিয়ে যাবেন, তার এই কনফিডেন্স। বুঝতে পেরেছেন কাণ্ডটা কি? এগুলো আরও অনেক অন্য বইগুলোতে, আরও অনেক বই যেমন জিন্না পাকিস্তান বা উলফাট, সেখানে আরও গান্ধীজির এই নোংরামিগুলো আরও পরিষ্কার লিখে রেখেছেন, আরও ভিভিড লেখা আছে। আমি সবগুলো কম্পাইল করে লিখেছি আমার ওই বিচিত্রা এতে চ্যাপ্টারটাতে, বিচিত্রাতে, খিলাফত মুভমেন্টের উপরে। ম্যাটার্স ডিড নট হাউএভার কাম টু সাচ এ ফেজ। কি হলো, কাণ্ডটা হলো কারণ পণ্ডিত মতিলাল নেহরু তাকে সাপোর্ট করলেন এবং 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 the opposition to Mr. Gandhi's plan was sponsored by Mr. C.R. Das, the leading advocates of Calcutta and the leader of Bengal, and Pandit Malviya, Mr. Besant, both ex-presidents of the Congress, also influential support from many provinces. Shortly before the Calcutta Congress, Lokmanya Tilak had died, and he was the only possible rival of Gandhi. উনি তারপর লিখেছেন সুভাষচন্দ্র, যদি যদি তিলকজি বেঁচে থাকতেন তাহলে গান্ধীর পক্ষে এই নোংরামি করা হয়তো সম্ভব হতো না। এবং আমি বহুবার বলেছি কিভাবে ক্যালকাটাতে এই নন কোঅপারেশন মুভমেন্ট এবং খিলাফত মুভমেন্ট রেজলিউশনটা কীভাবে উনি পাশ করিয়েছিলেন, প্র্যাকটিক্যালি রিগিং করে বহুবার বলেছি আমি আমার। এবং একদম এ বই বাই উলপাটের লেখা জিন্না ওয়াজ এগেনস্ট খিলাফত মুভমেন্ট রেজলিউশন। খিলাফত মুভমেন্টের সৃষ্টি কেন হয়েছিল? এই যে ব্রিটিশ খিলাফত এম্পায়ার ধ্বংস করে দিয়েছে, ভেঙে 19 খণ্ড করে দিয়েছে, সেই মুসলিমদের যে রাগ স্যাটিসফাই করার জন্য তোমাদের ভারতবর্ষে একটা খিলাফত তৈরি করে দেব, এই লোভ দেখিয়ে এই মুভমেন্ট তৈরি করা হয়েছিল। ভারতবর্ষে তোমাদের একটা খিলাফত তৈরি করে দেব, এই লোভ দেখে। পেছন থেকে ব্রিটিশের ব্যাকিং ছিল এই মুভমেন্টে। গান্ধী সেই মুভমেন্টের বড় এজেন্ট। একটা এক্সট্রা টেরিটোরিয়াল ইস্যুকে ভারতবর্ষের ফ্রিডম মুভমেন্টের মতো একটা নন কমিউনাল একটা এজেন্ডা, ন্যাশনাল এজেন্ডার মধ্যে একটা কমিউনাল এজেন্ডাকে ঢুকিয়ে দিলেন। গান্ধী কমিউনালাইজড দ্য প্ল্যাটফর্ম অফ কংগ্রেস। এবং এক জায়গায় প্রফেসর আর সি মজুমদার ঐতিহাসিক পরিষ্কার করে লিখেছেন যে গান্ধীর মূল ধান্দাটা ছিল খিলাফত রেজলিউশন পাশ করানো। নন কোন মুভমেন্টের রেজলিউশনটা পাশ করানো হয়েছিল একটা সুগার কোটিং দেওয়ার জন্য।
এরম করে আরও অনেক। এবার একটা জায়গা আমি আরেকটা জায়গা পরপর আমি এইবার শিয়ার দাসের মৃত্যুর পরে তার শিয়ার দাসের মৃত্যু নিয়ে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা আমাকে পড়তে হবে। শিয়ার দাসের মৃত্যু নিয়ে এক জায়গায়, দি ডেথ অফ দেশবন্ধু অন জুন 16, 25, তখন সুভাষচন্দ্র মান্দালয়ের জেলে, ওয়াজ ফর ইন্ডিয়া ইজ এ ন্যাশনাল ক্যালামিটি। পেজ 139 পড়ছি। Calamity of the first magnitude. Though his active political career consisted of briefly 5 years, his rise had been phenomenal. With the reckless abandon of Vaishnava devotee, he had plunged into the political movement with heart and soul. He had given not only himself but his all in the fight for Swaraj. When he died, whatever worldly possessions he still had were left to the nation. By the government, he was both feared and admired. দুর্ভাগ্য, দেশবন্ধুর মতো ত্যাগ ভারতবর্ষে এর কোনো আর কোনো প্যারালাল নেই। এবং তারও মৃত্যু 150 বছর পূর্তির বা তাকে স্মরণ করা হয় না এই বাংলায়। আমি বহুবার বলেছি, বাঙালির পাপের কোনো শেষ নেই। বাঙালি দেশবন্ধুকে ভুলে গেছে, আর ওপার বাংলার মানুষ ফজলুল হককে ভুলে গেছে। পাপের তো প্রায়শ্চিত্ত করতেই হবে। সুভাষচন্দ্রকেও ভুলে গেছে। একটা জায়গায় লিখেছেন, একটা জায়গায় তারপর ওনার কিছুটা আশা ছিল, আর তারপর যে স্বরাজ্য পার্টির অ্যাক্টিভিটি দ্যাট অ্যাট দি সেন্ট্রাল অ্যাসেম্বলি খুব পজিটিভ ছিল, এবং সেখানে মতিলাল নেহরুকে দেশবন্ধু আজ লিডার রেখেছিলেন, এবং জয়েন্টলি জিন্না এবং ওদিকে জিন্না তার দলবল, এদিকে হচ্ছে স্বরাজ্য পার্টির যৌথ আক্রমণে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বারে বারেই গভর্নমেন্ট পর্যুদস্ত হচ্ছিল, ব্রিটিশ গভর্নমেন্ট। এনি অ্যান্টি পিপল কোনো রকম ল পাস করাতে পারছিল না। এটা যে গ্রেট অ্যাচিভমেন্ট। কিন্তু পরবর্তীকালে গান্ধীর সঙ্গে মতিলাল নেহরু চক্রান্ত করে দেশবন্ধুকে স্যাবোটেজ করলেন, স্বরাজ পার্টিকে স্যাবোটেজ করলেন। এটা একটা দিক। এবং একটা জায়গায় লিখেছেন এই যে, এবং সেই একসময় এই মতিলাল সম্বন্ধেও সুভাষচন্দ্রের একটু শ্রদ্ধাভক্তি ছিল। তাই দেশবন্ধুর মৃত্যুর পরে কিছুদিন পরেই মতিলাল নেহরু মারা গেলেন। তখন একটা জায়গায় মন্তব্য করেছিলেন যে ভারতবর্ষের কংগ্রেসের পলিটিক্স থেকে রিয়েল ব্রেনসগুলো চলে গেল। নাও দ্য লিডারশিপ অফ দি কংগ্রেস ইন দ্য হ্যান্ডস অফ মিডিওকার্স। কাকে উদ্দেশ্য করে বলছি দেখেছেন ল্যাঙ্গুয়েজটা? ইয়েস, নাও ইয়েস, একদম এইখানে পেজটা আছে, কোথায় রেখেছিলাম একদম। নাও আফটার দি দেয়ার ডেথ, নাও দ্য লিডারশিপ অফ কংগ্রেস হ্যাজ গান টু দ্য হ্যান্ডস অফ মিডিওকার্স। এই বই তো হজম করা কঠিন। এবং আরো একটা জিনিস ইঙ্গিতপূর্ণ আছে এখানে, যখন দেশবন্ধু জেলখানায় তখন তো 1921-22 যখন নন কোঅপারেশন বয়কট মুভমেন্ট চলছে বাংলায়, প্রিন্স অফ ওয়েলস আছে, তাকে বয়কট করা হচ্ছে। সেই মুভমেন্ট মোস্ট সাকসেসফুল সারা ভারতবর্ষেই হয়েছে, মোস্ট সাকসেসফুল ইন বেঙ্গল। এবং লর্ড রিডিং তখন ভাইসরয় দিল্লিতে, তিনি ভয় পেলেন যদি প্রিন্স বয়কটেড হয়ে যায় তাহলে তার বদনাম হবে, ইংল্যান্ড তার বদনাম হবে। হি কেম ডাউন ফ্রম দিল্লি টু ক্যালকাটা, অ্যান্ড তার আগে পাঠিয়েছিলেন মদনমোহন মালব্যকে। দেশবন্ধু জেলখানায় প্রস্তাব পাঠালেন
যে আপনি থামান নন কোঅপারেশন মুভমেন্ট, বয়কট মুভমেন্ট, আমি আপনাকে প্রভিন্সিয়াল অটোনমি দেব। এটা অল্প ছায়া আছে লেখার মধ্যে, আরো বিস্তৃত লেখা আছে অন্য বইগুলোতে। কিন্তু এবং মদন মোহন মালব্য রাজি হয়ে গেলেন, জিন্না রাজি হয়ে গেলেন, দেশবন্ধু রাজি, পেছন থেকে ব্যাগরা দিলেন গান্ধী। এবং 1922তেই প্রভিন্সের অটোনমি চলে আসার কথা ভারতবর্ষে, এটা ব্যাগরা দিয়েছিলেন গান্ধী। গান্ধী দেখলেন এটা যদি সাকসেস হয়ে যায় তাহলে সাকসেসটা হবে দেশবন্ধুর নামটা বেড়ে যাবে, এবং সেই প্রভিন্সিয়াল অটোনমি পেল অনেক পরে 1937-এ, 15 বছর পরে। আরো অনেক লেখা, আরো অনেক, এই বইটা আপনারা পড়বেন। এটা আমি কয়েকটা জায়গা, দুর্ভাগ্য এদেশের পণ্ডিতরা তো সব সেলফ ডিক্লেয়ার পণ্ডিত, লাইক পণ্ডিত নেহেরু। মুশকিলটা এইখানে কিছু তথ্য আছে, তো যেহেতু এই বইটা তখন লেখা হয়েছিল ইউরোপের মাটিতে, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে লিখতে হয়েছিল, অনেক কিছু লিখতে পারেননি, কারণ উনি ওই তো অল্প সময়ের মধ্যে ওনার ভারতবর্ষের পলিটিক্যাল ক্যারিয়ার কত, 1921 থেকে 1920 বছর, 20 বছরের 12 বছর তো জেলখানায় বা এক্সাইল, সব কিছু মিলে। তাহলে অ্যাক্টিভ ইনভলভমেন্ট ইন পলিটিক্স কোথায়? এবং বইটা লেখা হয়েছে ইউরোপের মাটিতে, ভিয়েনাতে, যেখানে রেফারেন্স ভলিউমস কিছু নেই। তবুও ফ্রম মেমোরি একটা ভলিউম লেখা, ইন্ডিয়ান স্ট্রাগল, প্রায় 500 পাতার বই লেখা, 400 পাতার বই একটা লেখা, এটা কম নয়। এবং এতে অনেক কথা আছে যেগুলোর আপনারা করবোরেটিং ডকুমেন্টস থেকে বইগুলো নিয়ে বই পড়লে আরও ভেতরের তথ্যগুলো বেরিয়ে যাবে। কারণ সেই অবস্থায় হয়তো উনি কিছু জানতেন অনেক কিছুই গান্ধী নেহরুদের সম্বন্ধে, সবটা লিখে উঠতে পারেননি। যে কথাগুলো মহাকাল পর্যায়ে লিখেছেন, উনি বলেছেন, যে কথাগুলো মহাকাল পর্যায়ে বলেছেন, তখন তার পক্ষে এখানে সেটা হয়তো লেখা সম্ভব হয়নি, বা অনেক কিছুই ঘটেছে তার চোখের বাইরে। কারণ 20 বছর তো 12 বছর উনি জেলবন্দি বা এক্সাইল্ড, ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট কতটুকু। তবুও এই বইটা আমাদের পড়া উচিত। হ্যাঁ জয়দেব বাবু, দেবমাল্য গুপ্ত, জনশ্রুতি আছে ঋষি অরবিন্দ নেহরুর ডিসকভারি অব ইন্ডিয়া বইটা প্রকাশিত হবার সংবাদ শুনে নাকি বলেছিলেন যে লেট হিম ডিসকভার হিমসেলফ ফার্স্ট। এটা কি সত্যি স্যার, নাকি নিছক বানানো রিউমার হতে পারে, জানি না আমি। এটা না না, আমি তো একটা অন্য কথা বলি, আমি তো আরো কুৎসিত কথা বলি ওদের সম্বন্ধে। নেহরু ডিসকভার্ড দ্য ইনসাইড অফ দ্য ইনার গার্মেন্টস অফ এডুইনা নেহরু, এডুইনা মাউন্ট ব্যাটেন। আমি তো আরো 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 কুৎসিত কথা বলি, আরো ফ্যাক্টসটা বলি, কুৎসিত সত্যিটা বলি। একটা নোংরা কুৎসিত মানুষ। জয়দেব সরকার, দেবমাল্য গুপ্ত। হ্যাঁ, আমি আজকে রাখি, হয়ে গেল প্রায় 15 মিনিট হয়ে গেল, আমি রাখি আজকে। শুভরাত্রি। আমি এর আগে সুভাষ রচনা বলি 1, 2, 3, 4, 5, 6 নিয়ে একটু কথা বলে গেছি। মাঝে আমি ওনার ইনকম অটোবায়োগ্রাফি ইন্ডিয়ান পিলগ্রিম, তার বাংলা ভারত প্রতীক নিয়ে কথা বলেছি। 6, 2, 8টা বই নিয়ে বলেছি। এটা আমি বললাম ইন্ডিয়ান স্ট্রাগল নিয়ে। তাহলে পরে আবার বলবো কথায় বইটা নিয়ে, জাস্ট টু ইন্সপায়ার আদার্স। আপনারা তো বইগুলো পড়েছেন, এটা আরও অনেকের জন্যে যারা এখনও হয়তো বইটার কন্ট্যাক্টে আসেননি, এগুলো ইন্সপায়ার করার জন্যে। আর একটা ডিসকাশন করা। আর একটা জিনিস যেটা এবার পরে আরও কিছু বই নিয়ে বসবো,
একটা একটা করে। শুভরাত্রি।